ওকে, তো যেখানে ছিলাম, তো সিঙ্ক্রোনাইজেশন আর অ্যাসিঙ্ক্রোনাইজেশনের ডিফারেন্সটা যদি বলি, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন। তো রেস্টুরেন্টে গিয়ে আপনি একটা ওয়েটারকে ডাকলেন, ওয়েটারকে আপনি অর্ডার দিলেন, ওয়েটার কিচেনে গেল। এখন কিচেনে গিয়ে যতক্ষণ পর্যন্ত না আপনার ফুডটা রেডি হবে, আপনাকে সার্ভ না করবে, সে অন্য কোনো টেবিলে যাবে না। সে ওয়েটারটা, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস যেটাকে বলে। তো যেরকম হচ্ছে যে আপনি যখন মোবাইলের সাথে কম্পিউটারের সিঙ্ক্রোনাইজেশন করেন, যে কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন প্রসেস চলে। ইন এ সেন্স এটা অনেক ভালো, কিন্তু এভাবে ব্রডার সেন্সে চিন্তা করলে এটা কিছু কিছু ক্ষেত্রে খারাপ। যে ধরেন আপনার ওই এক্সাম্পলে যদি যাই, ওই ওয়েটারটা আপনাকে যতক্ষণ না পর্যন্ত ফুড সার্ভ করবে, সে অন্য কোনো মানে ক্লায়েন্ট বা কাস্টমারের কাছে যাবে না। এখন ধরেন আপনার রেস্টুরেন্টে 5 জন ওয়েটার আছে, এবার 5 জন ওয়েটার বিজি হয়ে গেল, আদার কাস্টমার গুলোকে তো তখন আপনার ওয়েট করতে হবে। ঠিক আছে, তো সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে এই একটা প্রবলেম হয়। এখন আপনি যদি অ্যাসিঙ্ক্রোনাস প্রসেস ইউজ করেন, তাহলে কি হবে, যে ওই ইউজারটা মানে ওই ওয়েটারটা আপনার অর্ডারটা নিল, অর্ডারটা প্লেস করলো, দেন আরেকটা হচ্ছে কাস্টমারের কাছে গেল, তার কাছ থেকে অর্ডার নিল। যখন আপনার ফুডটা রেডি হবে, তখন সেই ওয়েটারটাই আপনাকে সেই ফুডটা সার্ভ করবে। তো সে এট এ টাইম অনেকগুলা কাজ করতে পারতেছে। তো এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম। ঠিক আছে, তো এক্সাম্পলটা আপনাদের সবারই বোঝার কথা। এখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে একটা থ্রেড, ধরেন আপনার রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে ইমেল ভেরিফিকেশন নামে একটা পার্ট আছে। যতক্ষণ পর্যন্ত না আপনি ইমেল ভেরিফাই করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ডেটা, আপনার ইনফরমেশন ডেটাবেজে সেভ হবে না, আপনি অথেন্টিকেটেড ইউজার হবেন না। তো যে থ্রেডটা আপনার ইনফরমেশন গুলো নিয়ে ডেটাবেজে হিট করতেছে, সে তো এখন ওয়েট করবে আপনি কখন হচ্ছে ইমেল ভেরিফাই করবেন। যতক্ষণ না পর্যন্ত ইমেল ভেরিফাই না করতেছেন, ততক্ষণ পর্যন্ত ওই থ্রেডটা অন্য কোনো কাজ করতে পারতেছে না। কারণ এরকম যদি অনেকগুলো থ্রেডের ক্ষেত্রে হয়ে যায়, তখন কি হবে, আপনার অ্যাপ্লিকেশনের থ্রেড কমে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে। দেন অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। যদি হচ্ছে ধরেন আপনি ইউজার রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি ইমেল ভেরিফাই করে ফেললেন, তখন থ্রেডটা ফ্রি হয়ে গেল আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এর জন্য হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড ইউজ করা হয়। তো অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করার জন্য আপনার যেটা করতে হয়, ধরেন আপনি এটাকে অ্যাসিঙ্ক্রোনাস করতে যাচ্ছেন, তাহলে আপনাকে এরকম অ্যাসিঙ্ক নামে কিওয়ার্ড আছে, এরকম কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, জিনিসটা এরকম নামে দিই। আহ, আমরা যদি হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলারে যাই, এখানে গেলেই দেখতে পারবো। এই যে দেখেন, যে পাবলিক অ্যাসিঙ্ক, আমরা যে লগ ইনটা করতেছি, কারণ লগ ইন এট এ টাইমে অনেকজন অ্যাক্সেস করতে পারে, দেন এর জন্য এটাকে অ্যাসিঙ্ক করা আছে। তো আপনার ট্রাই করে দেখতে পারেন, কোন একটা সার্ভারে অ্যাপ্লিকেশনটাকে আপ করে আপনি 3-4টা পিসি থেকে হিট করবেন। যদি একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন স্লো হয়ে গেছে, তো তখন আপনি অ্যাসিঙ্ক ইউজ করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশন আবার আগের মতো ফাস্টটা কাজ করতেছে। তো অ্যাসিঙ্ক ইউজ করলে অ্যাসিঙ্ক এর সাথে অ্যাওয়েট ইউজ, মানে এটা কিওয়ার্ড ইউজ করতে হয়। অ্যাওয়েট মানে আপনার যে অ্যাসিং, যে মেথডটা করতেছেন সেটা কতক্ষণ ওয়েট করা লাগতে পারে ওই টাস্কটা কমপ্লিট হওয়ার জন্য, এরকম একটা ব্যাপার আছে অ্যাওয়েটের সাথে। এটা সম্পর্কে আমি নিজেও খুব বেশি ক্লিয়ার না, তো যতটুকু জানি আর কি ততটুকু আপনাকে বললাম। ওকে, তারপরে তো আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার অ্যাসিঙ্ক এর ব্যাপার স্যাপার। আচ্ছা, ছিলাম হচ্ছে, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্কেলেবিলিটি নিড, যেটা যে আমরা স্কেলেবল আর পারফরম্যান্স দুইটাকে হচ্ছে মিক্স আপ করে ফেলি। তো এখানে দেখেন, ধরেন আপনার এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টেট। ঠিক আছে, এই যে এই পাইপের মতো। তো এই আইআইএস সার্ভারের এই পজিশনটা, এটা হচ্ছে আপনার এসকিউএল সার্ভার পজিশনটা। তো আপনি এখান থেকে ডেটা পাস করতেছেন, এইখান থেকে আপনার এসকিউএল সার্ভার ডেটাটা আসতেছে। এখন একটা পর্যায়ে কি হলো, যে আপনার সার্ভারের মানে রিকোয়েস্ট আস্তে আস্তে বাড়তে লাগলো, যেটাকে বললাম হচ্ছে স্কেলেবল করলাম, আমি আমার অ্যাপ্লিকেশনটাকে স্কেলেবল করলাম, অনেক রিকোয়েস্ট আসতে লাগলো। তো যেটা হবে যে দেখেন, আমার এটা তখন এরকম হয়ে যাবে, কারণ লটস অফ রিকোয়েস্ট আসতেছে এখানে। ঠিক আছে, কিন্তু
আমার এই যে নিচের পোর্শনটা এটা কিন্তু ওই আগের মতো সিঙ্গেল অবস্থাতেই আছে। মানে আমার এসকিউএল সার্ভার সে কিন্তু প্রসেস আগের মতোই করতেছে। তাহলে কি এটা একটা বটলনেক ক্রিয়েট করবে এবং আমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি পারফরম্যান্স অপটিমাইজড হবে না। আমি আপনার আমার অ্যাপ্লিকেশনটাকে স্কেলেবল করলাম ঠিকই, কিন্তু পারফরম্যান্স ইনক্রিজ করতে পারলাম না। ঠিক আছে? তো এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রু স্কেলেবিলিটি, বলতে যেটা বোঝায় যে আপনার বোথ এন্ডেই স্কেলেবল হইতে হবে। আপনি শুধু রিকোয়েস্ট সার্ভার বাড়াচ্ছেন তা না, প্রসেস করার টেকনিকটাকেও আপডেট করতেছেন। এটার জন্যই তখন হচ্ছে মানে এসকিউএল সার্ভার বা আমরা যে নর্মাল এসকিউএল ইউজ করি, রিলেশনাল ডেটাবেজ ইউজ করি, এটারও হচ্ছে অনেক ড্রব্যাক আছে। যদি লার্জ স্কেল ডেটা হয় তখন আপনার প্রসেসিংটা অনেকটা এই টাইপেরই হয়ে যায়। তো তখন হচ্ছে নো এসকিউএল যেটা, সেটা হচ্ছে অনেক বেশি কাজে দেয়। নো এসকিউএল বলতে নট অনলি এসকিউএল বোঝায়, এবং মডার্ন ডেভেলপমেন্টে এটা খুবই ইউজফুল একটা ডেটাবেস সিস্টেম। তো এটা হচ্ছে আমরা যখন এসকিউএল সার্ভারটা কি সবকিছু এক একটা টেবিল ধরে কাজ করে। তো NoSQL আসলে কোনো টেবিল না, এটা হচ্ছে আপনার জেসন স্ট্রাকচারের মতো করে ডেটাটাকে প্রেজেন্ট করে এবং এটা রান টাইমে ক্রিয়েট করে। যেরকম ধরেন আপনি একটা এসকিউএল টেবিল যদি ক্রিয়েট না করে ওর ভেতর ডেটা পাঠাইতে চান, আপনি এরর পাবেন। NoSQL এ এটা আপনার করতে হবে না, রান টাইম থেকে সে তার অবজেক্ট গুলো ক্রিয়েট করে নিতে পারবে। তো এরা অনেক মানে অ্যাডভান্স ব্যাপার স্যাপার। তো আপনারা চাইলে পরে এগুলো নিয়ে স্টাডি করতে পারেন। ঠিক আছে? তো যেরকম NoSQL এর ভেতর MongoDB আছে, ক্যাসান্ড্রা আছে, তারপর অ্যাজিওর আছে। ওকে। ওর আচ্ছা, তো এইগুলা ছিল হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার আর ডেটা লেয়ারের অপটিমাইজেশন। এখন আপনি যদি হচ্ছে করতে চান, সেটা হচ্ছে ক্লায়েন্ট লেয়ারে যদি হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে অপটিমাইজ করতে চান। তো ক্লায়েন্ট লেয়ারে অপটিমাইজ করার জন্য আপনার অনেকগুলা মেথড আছে যেগুলো ইউজ করতে পারেন। সেগুলো হচ্ছে ডিটিও, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ইমেজ, এই প্রত্যেকটাকেই আপনার হচ্ছে অপটিমাইজ করতে হবে। তো ডিটিও থেকে অপটিমাইজ কিভাবে মানে কেন করবেন সেটা হচ্ছে, ধরেন আপনি অনেকগুলা কাস্টমারের মানে একটা কাস্টমারের ইনফরমেশন রিটার্ন করতেছেন, মানে ইন্ডেক্সে শো করবেন হচ্ছে শুধু কাস্টমারের আইডি, নেম আর ডেজিগনেশন, এই তিনটা। এখন আপনার এই তিনটা ফিল্ড শো করার জন্য তো আপনার সবগুলো ইনফরমেশন ডেটাবেস থেকে নিয়ে আসার দরকার নাই। ঠিক আছে? ধরেন আপনার ইউজার ইনফরমেশন আছে 15টা, আপনি সবগুলাই নিয়ে আসতেছেন, দেখাচ্ছেন তিনটা। তা আমার তো শুধু তিনটা নিয়ে আসলেই চলে। তো তিনটা নিয়ে আসতে যে টাইম লাগবে 15টা নিয়ে আসতে অবশ্যই তার থেকে বেশি টাইম লাগবে। ঠিক আছে? তো ওই টাইমটা আমার হচ্ছে কম লাগতেছে। এটা একটু চিন্তা করে কাজ করতে হবে যে আমি যখন ডেটা ফেচ করতেছি, আমি শুধু নেসেসারি যেগুলো সেগুলাই নিয়ে আসবো। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস। এটা হচ্ছে যে আমরা যত বেশি জাভাস্ক্রিপ্ট ফাইল আর সিএসএস ফাইল ইউজ করব, তত বেশি হচ্ছে আমার রান টাইমে মিনিফিকেশন প্রসেস চলবে। তো আপনি যদি হচ্ছে এইটার এই যে এখানকার অ্যাপ স্টার্টের এই সেকশনটা খেয়াল করেন, আহ, আহ, এই যে বান্ডেল কনফিগ, এখানে দেখেন প্রথম থেকেই অনেক কিছু এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? তো এই বান্ডেল কনফিগ এর ভিতরে যা আছে সেগুলো কি করে, আমি যখন কম্পাইল করতে যাই তখন এগুলো মিনিফাইড করে একটা ফাইল বানায় ফেলে। তো যখনই আমরা কোনো মানে পরে যদি কোনো জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ইউজ করি, বেটার অপশন হচ্ছে এই বান্ডেলের ভেতর সেগুলো অ্যাড করে দেওয়া। কারণ আমরা যদি আদার রেফারেন্স হিসাবে ইউজ করি সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ফাইল, ধরেন এই উপরে সিএসএস ফাইল লিখলাম, নিচে জাভাস্ক্রিপ্ট ফাইল লিখলাম, এগুলোর জন্য নতুন করে আবার তার মিনিফিকেশন প্রসেস চালাইতে হয়। এতে কি হয়, আপনার অ্যাপ্লিকেশনের সময় বেশি লাগতেছে, পারফরম্যান্স কম মানে হচ্ছে অপটিমাইজড হয় না আর কি। দেন আরেকটা হচ্ছে ইমেজ। তো ইমেজ গুলা হচ্ছে যে আপনি যদি আপনার ডেটাবেজে ইমেজ রাখেন, তো ডেটাবেস থেকে ইমেজ রাখলে আপনার মানে স্বাভাবিকভাবেই লোড নিতে অনেক সময় বেশি লাগবে। তো বেটার অপশন হচ্ছে যে আপনি ক্লাউড থেকে ইমেজ লোড নেন। ক্লাউড যেরকম ফ্লিকার আছে, আর হচ্ছে ইমেজ 50 আছে, এই সব সাইট গুলাতে আপনি ফ্রি ইমেজ হোস্ট করতে পারবেন। তো যখন আপনি ওইসব সাইট থেকে ইমেজ লোড নেবেন তখন দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা মানে অনেক ফাস্ট কাজ করতেছে। এটা কিরকম, ধরেন একটা ইমেজের ফাইল হচ্ছে 50 কিলোবাইট, এটা আপনার ডেটাবেজে স্টোর আছে।
50 কিলোবাইটের মধ্যে ডেটাবেজে আপনি মোটামুটি 2 থেকে 3 হাজার ইউজার ইনফরমেশন রাখতে পারবেন ইমেজ বাদে। তো আপনার একটা ইমেজ লোড হইতে তাহলে এই 2-3 হাজার ইনফরমেশন লোড হওয়ার সমান সময় লাগবে। ঠিক আছে, এখন আপনি ধরেন যে সার্ভার থেকে ডেটা নিয়ে আসতেছেন, না সরি, ক্লাউড থেকে ডেটা নিয়ে আসতেছেন। তো ক্লাউড থেকে ডেটা নিয়ে আসার জন্য আপনার কি করতে হচ্ছে, জাস্ট ওই ক্লাউডের লিঙ্কটা করে দিতে হচ্ছে। ডেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন লোড নিচ্ছে না, ডেটা লোড নিচ্ছে ক্লাউডের যে লিঙ্কটা, সাপোজ ফ্লিকার, ফ্লিকার আপনার একটা ইমেজ আছে, তো ডেটা লোড নিচ্ছে আপনার ফ্লিকারে, আপনার অ্যাপ্লিকেশনে তো আর ডেটা লোড নিচ্ছে না, ফ্লিকারে লোড নিয়ে সেটা জাস্ট আপনার এখানে রিডাইরেক্ট করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক ফাস্ট কাজ করবে। ফ্রন্ট এন্ডে বা ক্লায়েন্ট সাইডে এইগুলাই হচ্ছে আপনার অপটিমাইজেশন টেকনিক। আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে যে ওই সিঙ্ক আর অ্যাসিঙ্ক এর কথা আবার চলে যায়। আমরা যে টেকনোলজি গুলো ইউজ করি, যেরকম ডটনেট বলেন, পিএইচপি বলেন, রুবি অন রেইলস বলেন, বা পাইথন জ্যাঙ্গো বলেন, এই সবগুলা মানে ডিফল্ট মেথড হচ্ছে সিঙ্ক্রোনাইজড মেথড। হ্যাঁ, তো এখনকার সময় অ্যাপ্লিকেশন গুলা অনেক বেশি হচ্ছে ডেটা নির্ভর অ্যাপ হয়, অনেক বেশি ডেটা নির্ভর এবং অনেক বেশি ফাংশনাল অ্যাপ হয়। তো এতে সিঙ্ক্রোনাইজেশন টেকনিকটা অনেক সময় ফেইল করে। এর জন্য অ্যাসিঙ্ক্রোনাস মেথডটাকেই মানে সবাই প্রিফার করে, যেটা নোড জেএস মানে হচ্ছে এই সুবিধাটা দেয়। আপনি নোড জেএস যদি ইউজ করেন তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন ডিফল্ট ভাবে অ্যাসিঙ্ক মেথডে কাজ করবে। ঠিক আছে, তো আপনারা যদি হচ্ছে আমার ওই পরে অ্যাঙ্গুলার জেএস এর ই কমার্স সাইটে কোর্সটা করেন, ওইখানে দেখতে পারবেন, কারণ ওইখানে হচ্ছে আমি টোটালি নোড জেএস এনভায়রনমেন্টের উপরে কাজ করব। তো ওইখানে মানে সিঙ্ক আর অ্যাসিঙ্ক এর ব্যাপারটা আরো অনেক ভালো বোঝা যাবে আর কি, কারণ কাজ করতে করতে না হইলে আর কি বোঝা যায় না ব্যাপারটা। তো এই ছিল আসলে অপটিমাইজেশন রিলেটেড কথাবার্তা, জাস্ট বেসিক লেভেলের কথাবার্তা বললাম। তো আপনারা ট্রাই করবেন এগুলা ফলো করতে, আর কাজ করতে থাকলে এমনিতেই বুঝে যাবেন হচ্ছে কি কি প্রবলেম হইতে পারে আরো। ঠিক আছে, তো কালকে আমরা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কিভাবে ডিপ্লয় করবেন সেটা নিয়ে বলবো। তো আজকে এ পর্যন্তই থাকুক। আজকে এইগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আহ, আমরা কোনো বিষয়ে যখন গুগল থেকে হেল্প নিচ্ছি, তো হুম হুম। এক্সাক্ট টেকনিক্যাল টেকনিক্যাল নামটা যে আমার না জানা থাকার কারণে আসলে মানে আমি কি চাচ্ছি আমি বুঝাতে পারতেছি না গুগলকে, সেক্ষেত্রে আমি হুম। কিভাবে মানে আমি এইগুলো মানে একটু তাড়াতাড়ি পেতে পারি? আচ্ছা, এটা আসলে শুধু সাপোজ আপনার সাপোজ প্রবলেম না। সাপোজ আমি একটু উদাহরণ হ্যাঁ সাপোজ উদাহরণ হ্যাঁ উদাহরণ দিই। আমরা গত ক্লাসে সার্চ একটা করেছিলাম, প্রোডাক্ট সার্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি আমি চাচ্ছিলাম যে আমি যখন ওই টেক্সট বক্সে কিছু লিখবো, লেখার সাথে সাথে আমার যেহেতু আমার প্রোডাক্ট তো লিমিটেড প্রোডাক্ট আমার তো ডাটাবেজে আছেই, তো হুম আমি লেখার সাথে সাথে হয়তো ফার্স্ট কি লেখার সাথে সাথে সে আমাকে হিন্টস দেখা, যেগুলো আমরা গুগলে লিখি, হুম হুম। এরকম কিছু চাচ্ছিলাম, বাট আমি এই ধরনের কিছু আচ্ছা গুগল আচ্ছা থেকে আচ্ছা। হেল্প পাইনি। ওকে, তো এইটাকে হচ্ছে এই নামগুলো, এর একটা নাম আছে, এটাকে বলা হয় অটো কমপ্লিটেশন। তো আপনি যদি হচ্ছে এই যে একটা প্লাগইন আছে, আমি আপনাকে হিন্ট দিয়ে আপনি এটা ইউজ করবেন, টাইপ হেড ইউটিও অটো কমপ্লিট। এটা যদি ইউজ করেন তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা করতে পারবেন। তো এই যে এই জিনিসটা হচ্ছে আপনার একটু মানে মাথা খাটাইতে হবে যে আপনি কি চাচ্ছেন, যে আপনি বলতেছিলেন এরকম না যে ধরেন আমি টিওয়াই লিখলাম, এই যে নিচে টিওয়াই রিলেটেড সবকিছু চলে আসলো, এটাই তো বলতে চাচ্ছিলেন? হ্যাঁ জি ভাই, জি ভাই, এই ধরনের আমি হ্যাঁ চাচ্ছিলাম হ্যাঁ ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাকে বলা হয় হচ্ছে অটো কমপ্লিট। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি লিখতে পারেন যে অটো। আচ্ছা, আপনি বললেন অটো কমপ্লিট, এখন আমি বুঝলাম, বাট অন্যান্য যে জায়গাতে আমি বুঝতেছি না যে আমি এখানে অটো কমপ্লিট হবে না আর অন্য কিছু হবে। এটা আসলে এটা ভাই এই ওই এই যে পার্সপেক্টিভে আমি বুঝলাম, বাট হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ অন্য 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 বিষয়ে আমি কিভাবে হ্যাঁ, টেকনিক্যাল এটা নামটা আসলে পাবো? কোনো হচ্ছে হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নাই, বা হচ্ছে আমি আপনাকে এরকম কোন টেকনিকও বলে দিতে পারবো না। এটা হচ্ছে আপনার ওই ইউজ করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনি হচ্ছে যে প্রবলেমটা যে চাচ্ছেন সেটাই ডিরেক্ট লিখবেন। হুম, যেরকম হচ্ছে এভাবে লিখতে পারেন, হাউ টু কমপ্লিট ফুল, আমি নিজেও লিখতে পারতেছি না, ফুল টেক্সট
অনলি এই টাইপের কিছু লিখে দিলেই হচ্ছে চলে আসার কথা। ASP.NET। আচ্ছা, এখানে এরকম কিছু ইনফরমেশন চলে আসবে। তো এই যে টেক্সট বক্স কন্ট্রোলের ভেতর গেলে দেখতে পারবেন অনেক কিছু থাকার কথা এর ভেতরে। এটা অনেক পুরাতন একটা জিনিস। তো আপনি হচ্ছে ওই যে যেটা বললাম যে স্ট্যাক ওভারফ্লোটা ইউজ করবেন। স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে একটা জাস্ট কোশ্চেন করে আসবেন যে আমি সার্চ বক্সে এই জিনিসটা কিছু লিখলে যাতে সেটা কমপ্লিট চলে আসে। ঠিক আছে, এই জাস্ট মোটামুটি বোঝার মতো করেও যদি একটা এখানে একটা অ্যাকাউন্ট করবেন, করে একটা কোশ্চেন করবেন, মোটামুটি বোঝার মতো করেও যদি করেন তাহলে দেখবেন ওরা অ্যান্সার দিয়ে দিছে। এর জন্য বললাম এটা খুব ইফেক্টিভ একটা সাইট। ঠিক আছে, আচ্ছা এটাই আচ্ছা ভাইয়া। তো। আচ্ছা, তো আর কিছু? আমরা সোর্স কোড গুলা যদি আমাদের প্রয়োজনে কোনো সোর্স কোড চাই, তাহলে এগুলা কি ভাইয়া কোনো মানে সুইটেবল কোনো ওয়েবসাইট আছে যে আমরা হ্যাঁ সোর্স কোড হ্যাঁ, গুলা পাবো? ডট নেটের জন্য আপনি পাবেন হচ্ছে একটা আছে ডট নেট কারি, একটা আছে, এটা ইউজ করতে পারেন ডট নেট কারি। দেন আরেকটা আছে হচ্ছে সি শার্প কর্নার, খুবই ইফেক্টিভ এই দুইটা। এটা আছে, তারপর আরেকটা আছে হচ্ছে আপনার ডট নেট পার্ল। এই আমি পার্সোনালি এই দুই তিনটা ইউজ করি, মানে এইখান থেকে মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, বিশেষ করে এই যে ডট নেট কারিটা আর হচ্ছে সি শার্প কর্নার, এখানে মানে রিয়েল লাইফ প্রজেক্ট অনেকগুলো দেওয়া থাকে। তো এটা খুবই ইফেক্টিভ। আপনি যে কোনো প্রজেক্ট লিখে সার্চ দেন, দেখবেন এইখানে একটা আপনি সলিউশন পেয়ে গেছেন। ধরেন আমি এখানে যদি সার্চ দেই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ইন স্পিড নেট দিলে গিটহাবে আসবে। এই দেখেন সি শার্প কর্নারে একটা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইটাতে হচ্ছে সব থেকে বেশি থাকে আর কি সি শার্প কর্নারটা। আপনি এটা ইউজ করতে পারেন। এবং একটা ব্যাপার হচ্ছে এইখানে মানে বাংলাদেশি ডেভেলপার, ইন্ডিয়ান ডেভেলপারদের হচ্ছে পোস্ট অনেক বেশি থাকে। তো তো কোডিং প্যাটার্নটা আপনি খুব ইজিলি ধরতে পারবেন। তো বাইরের যে যারা অ্যাকচুয়ালি লেখে, ওদের কোডিং প্যাটার্নটা একটু টাফ হয়, ওরা একটু মানে পেঁচা টেচা বেশি লিখে। তো তো ইন্ডিয়ান, বাংলাদেশি বা এই সাবকন্টিনেন্টে যারা, এরা একটু মানে ইলাবোরেট আকারে কোডিং লেখে, এর জন্য আপনি বুঝতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, এই দুই তিনটা ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তবে আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের নেক্সট যে কোর্সটা শুরু হতে যাচ্ছে, এটা কতদিন মানে কবে থেকে শুরু হতে পারে? এটা হচ্ছে বলতে পারতেছি না, কারণ খুব সম্ভবত ঈদের পর অথবা তার পরের মাস থেকে শুরু হয়ে যাবে। একটা প্রমোশন পিরিয়ড চলবে, তো তারপরে আর কি শুরু হয়ে যাবে আর কি এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে। হ্যাঁ, আর হোস্টিং এর উপর যে ক্লাসের কথা বললেন, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। হোস্ট করাটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমার কাছে ডোমেন হোস্টিং নাই। তো কিভাবে হোস্ট করবেন বা কিভাবে ডিপ্লয় করবেন আর কি, সেই ব্যাপারগুলো নিয়ে দেখাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে তাহলে আজকে